পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি ইহসান নওরা, পর্ব সংখ্যা ৪২। বর্ণ বলল গম্ভীর গলায়, আপনার জন্য দুটো নিউজ, একটা গুড অন্যটা ব্যাড। মৃদু হাসি ছিটকে আসে স্বর থেকে। হুইচ ওয়ান ডু ইউ লাইক টু হেয়ার ফার্স্ট মিসেস হায়দার? বুকেটা এগিয়ে দিল নিজ উদ্যোগে। সামিয়া বাকশূন্য চোখে তাকালো ফুলের তোড়ায়, পরে অনুকে ইশারা দেয় আশফিয়ান বর্ণার হাত থেকে সেটা নিতে। গণমাধ্যমে ছড়িয়ে আছে মিশমির উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা। মুশফিক হায়দার চারপাশে পজিটিভ নেগেটিভ মন্তব্য এড়াতে এবং মেয়েকে খুঁজে পেতে মিশমির রেখে যাওয়ার চিরকুট সহ আরও অনেক তথ্য শেয়ার করেছেন। আরও একটি বিষয় জানা গেছে, নিখোঁজ হওয়ার ২-৩ দিনে এদেশ থেকে বাইরের দেশে পাড়ি দেওয়া যাত্রীদের মাঝে মিশমির নাম কিংবা ছবির সাথে কারো ম্যাচ পড়েনি। অতএব ধারণা করা হয় সে এখনও দেশেই আছে। এমনও হতে পারে মিশমি নিজের আদল বদলে এতক্ষণে অন্য দেশে চলেও গেছে। এত ছলচাতুরি, এত অভিনয়, এতে তার লাভটা কোথায়? কি চায় সে? বর্ণ সহানুভূতি দেখাতে ইতোপূর্বে আরও ২বার এসেছে এবারই। মুশফিক হায়দারকে বলেছে খুব অমায়িক স্বরে, আমরাই তো তার করা সেদিনের অন্যায় ক্ষমা করে দিয়েছি। চাইলে ওকে খুঁজে পেতে আপনাদের সাহায্য করতে পারি। নিজের ছেলে মনে করে ভরসা রাখতে পারেন। কথার সুরে তাচ্ছিল্য মিশ্রণ ছিল, যা বোঝার ক্ষমতা মুশফিক হায়দারের ছিল না তখন। বাবা হায়দার একমাত্র মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছিলেন যে। সাধ্যমতো সর্বক্ষমতা প্রয়োগ করে মেয়েকে খুঁজে পেতে ব্যর্থ হয়ে তিনি বর্ণকে একবার বিশ্বাস করতে চাইলেন। সামিয়া দীর্ঘশ্বাস ফেলে। বর্ণর মুখে গুড নিউজ মানে নিশ্চয়ই মিশমির কোনো খোঁজ নিয়ে এসেছে। তিনি নড়ে চড়ে বসে কৌতূহলী বললেন, গুড নিউজটা আগে শুনি, মিশমিকে পেয়েছ? বর্ণ ভ্রু তুলে সেকেন্ড কয়েক একনাগারে চেয়ে রইল স্থির, যে চাহনিতে যে কেউ বিব্রত বোধ করবে। সামিয়াও করল অল্প বিস্তর। ঠোঁটে ঠোঁট গুজে বর্ণ মাথা নেড়ে শুধু বলে দরদি মায়ের মন যেন প্রফুল্লে নেচে তুলে উঠল আচমকা। কোথায়ও তৎক্ষণাৎ উঠে গিয়ে ছুটল দূরের দিকে। হুট করে বর্ণ সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। মহিলা ব্যাড নিউজটা না শুনেই ছুটছে। ব্যাড ম্যানার, সে বলল পিছু থেকেই, ফরচুন হেলথ কেয়ার স্ট্রমা অ্যান্ড বার্ন সেন্টার। পথে মধ্যে থমকে যায় ভদ্রমহিলার পদচারণা। বার্ন সেন্টার? ওখানে তো পোড়া রোগীদের চিকিৎসা দেওয়া হয়। তবে কি মিশমি? ও ওখানে কি? বর্ণ গা ঝেড়ে পা চালিয়ে এগিয়ে আসে। নিকটে এসে বলল ধীর গলায়, মিমি মেবি আপনাদেরই মেয়ে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, চেহারা দেখে চিনবেন না। ডিএনএ টেস্ট প্রয়োজন হতে পারে, যদিও আধপোড়া আই কার্ডে আপনাদের মেয়ের ডিটেলসই দেওয়া। ফুপ্পি পা দুলে পড়ে যেতে নিলে অনু দুহাতে জাপটে ধরে সামিয়াকে। শরীরের ভারসাম্য হারিয়ে দুজনেই মেঝেতে বসে পড়ে। গড়গড়িয়ে চোখ অশ্রু ঝরে, হু হু করে ডুকরে ওঠে। অস্ফুট স্বরে কি যেন বলছে সামিয়া। সুখের রক্তাক্ত নিথর দেহের সংবাদে বোধহয় এমনই নেতিয়ে পড়া আর্তনাদ করেছিল রুবাইয়াত। বর্ণ সঠিক মনে পড়ে না, সেদিকে খেয়ালই দিতে পারেনি তখন। তার সম্পূর্ণ ধ্যান জ্ঞান ফুলেতেই নিবদ্ধ ছিল কিছু মুহূর্তের জন্য। বর্ণর দেওয়া হসপিটালে মুশফিক সাহেব এবং তার স্ত্রী ছুটে গেলেন হন্তধন্ত। গলা থেকে পায়ের নখ অবধি প্লাস্টের, মাথা ও মুখের চারপাশও বন্ধ চোখ, মুখশ্রীতে থকথকে ঘা। কাছে ঘেঁষতেই বাজে একটা বিদ্যুৎ গন্ধ নাকে এসে ঠেকে। দেহটিতে কেবল নড়বড়ে প্রাণটাই জড়িয়ে আছে কোনো রকম। ডক্টরের ভাষ্যমতে বিগত ১ মাস আগে বেওয়ারিশ পোড়া দেহটা হসপিটালে কেউ একজন এনে দিয়ে গেছে। উক্ত ব্যক্তির হদিশ পাওয়া যায়নি দ্বিতীয়বার। তবে দেহটি তিনি কোথায় পেয়েছেন তার ঠিকানা দিয়েছেন। একটা আধপোড়া পার্স গলিয়ে দিয়ে আরও বলেছে দেহটির যে গাড়িতে ছিল তার পাশেই পার্সটি পাওয়া গিয়েছে। এর চেয়ে বেশি তথ্য জানা যায়নি। ব্যক্তিটি দ্বিতীয়বার আসবেন বলে আশ্বস্ত করে পুনরায় আর দেখা দেয়নি। ডক্টর এও জানিয়ে দিলেন আশফিয়ান বর্ণ গত সপ্তাহে হঠাৎ এসে দেহটি পরিচিত বলে শনাক্ত করেছে এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন। অধিকাংশ পুড়ে গলে যাওয়ায় পার্সে থাকা আই কার্ডে মিশমির ছবি দেখেই অবিশ্বাস্য আতঙ্কে থরথরে কাঁপতে লাগে সামিয়া। নামগুলোর অর্ধেক দেখা যাচ্ছে না, তবে শুরুর ২-১ অক্ষর অভিভাবকের নামের সাথেও মিলে যাচ্ছে। দরদর ঘাম বেয়ে ঝরে কপাল ঘেঁষে একসময় চিৎকার করে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে সামিয়া। অনু ওনাকে সামলানোর চেষ্টা করে। মুশফিক হায়দার তখন বাকশূন্য। চোখের সামনে বোধহয় ভেসে ওঠে হাস্যোজ্জ্বল মিশমির মুখশ্রী। ইংলিশ বাংলা বাদে বর্ণর আরও বৈদেশিক ৫টি ভাষার দক্ষতা অর্জন ছিল। এখন তা ৬ রূপান্তর হয়েছে। আর লিস্টের ৬ নম্বর ভাষার নাম হলো সাইন ল্যাঙ্গুয়েজ উইথ লিপ রিডিং। সাইন ল্যাঙ্গুয়েজ উইথ লিপ রিডিং। গত ৭টি মাস ধরে এই ভাষায় কোর্স করে এসেছে। বোবা ফুলের চোখে চোখ রাখতেই যেন তার অনুভূতিশূন্য হৃদয়ের অনুভূতি সঞ্চার ঘটে।
ওই আখিদয়ের নিশ্চুপ ভাষা মুহূর্তেই যেন আয়ত্ত করে নিতে পারে। মূলত তাই এত আয়োজন। সুখ এখন সুস্থ, হাঁটতে পারে, চলতে পারে, তবে আগের মতো চঞ্চল নয়। মন বিভাগে আবেগ নিষ্ক্রিয়, শক্তপোক্ত খোলসে আবদ্ধ, হাসে যেন মেপে মেপে, সবসময় গম্ভীর হয়ে বসে থাকে। অতিবাহিত হওয়া মাঝের দিনগুলোতে একটি যুদ্ধ সম্পন্ন করেছে সুখ। এইচএসসি এক্সামে অংশগ্রহণ করেছে। তামির সাহেব যদিও মেয়ের অসুস্থতার কথা মাথায় রেখে পরীক্ষায় না বসার পরামর্শ দিয়েছিলেন, তবে সুখ মানল না। হুইল চেয়ারে করেই কেন্দ্রে পৌঁছেছে। এখনও পরীক্ষার ফলাফল প্রকাশ পায়নি। সকাল 8:35। সবুজ গাছপালার বহুগুণ ঊর্ধ্বে নীল আঁচল ঢালানো বিস্তৃত আকাশ, প্রকৃতিতে হালকা পাতলা শীতল আবহ। শ্যামল গার্ডেনে মিঠা মিঠা রৌদ্র তাপ এসে হামলে পড়ে এই সময়। ঘরকুনোর স্বভাবের সুখকে টেনে টুনে বেরিয়ে এলো তোহফা। মিঠা মিঠা রৌদ্দুর গায়ে মাখলে আরাম লাগবে। তোহফার হাতে মুড়ি মাখা বাটি, বড় বাটিতে মোট 6টা চামচ, অথচ সকলে এক বাটি থেকেই মিলেমিশে পেটে পড়বে। আরও 2জন সদস্য উপস্থিত আছে এখানে। তাদের একজন ফাহা, সুখের বেস্ট ফ্রেন্ড বলা যায়। অন্যজন নুরার ছোট খালামণির মেয়ে রুস্মিতা, 4 দিন হলো এসেছে। হাত দিয়ে মুখে বাতাস করতে করতে ফাহা বলল হুহা করে, ইয়া মালিক, কত ঝাল বানিয়েছে কোন বান্দা, সুখ নাকি? তুফা আর চোখে আনমনে চুপসে থাকা সুখকে পরক্ষরে অবাক হওয়ার ভান করে বলল, তুমি কিভাবে জানলে ফাহা? আই এম ইমপ্রেস টু ইউ। জাস্ট গেস করলাম আপু, বাট ট্রাস্ট মি। সুখ নারী ভুঁড়িতে গিয়ে অ্যাটাক করা ঝাল দিয়ে এত বাজে মুড়ি মাখা বানায় আন্দাজ করতেও পারিনি। হেই সুখী, বেগুন বেচে লোকসান খেয়েছিস মতো মুখ করে আছিস কেন? মন খারাপ করিস না, আমরা কিছু মনে করিনি। সুখ হতভম্ব, স্তব্ধ প্রায়। বোকার মতো কথোপকথনে লিপ্ত 2জন মানবীকে পিট চোখে দেখে বলল ইশারায় হাত নেড়ে, আমি কখন বানালাম, ওসব ছুঁয়োনি এখনো। রুস্মিতা ডান হাতের সহায়তায় এক ধেনে পায়ে নেল পালিশ লাগিয়ে সময় সময় বাঁ হাতে চামচের আঘাতে মুড়ি মাখা মুখে দিচ্ছিল। সুখ ভেতরে ভেতরে নাক কুচকায়। বাঁ হাতে খাওয়া দাওয়া তার মোটেও পছন্দ নয়। 2জনের উদ্দেশ্যকে সফল করে দিতে খাবে না বলে চুপটি করে বসা সুখ মুড়ি মাখা গালে নিল। দাঁতের নিচে পিষ্ঠ করে ঢোক গেলে 2জনের দিকে চাইল সন্দেহানের চোখে। ঝাল তো স্বাভাবিকই আছে, স্বাদও ভালো। আরও 1 চামচ নিল। তুফা বলল হেসে, দেখেছিস কেমন টেস্টি? খাবি না বলে গো ধরে বসে থাকলে মিস করে যেতিস আজ। সুখ প্রলম্বিত শ্বাস ছাড়ে। মনে মনে আনন্দিত হলো কি না কে জানে। সকলে তাকে সন্তুষ্ট করতে যেন উঠে পড়ে লেগেছে। নুরা বাচ্চাটা তো কোলে বসে মুখ ঘুরিয়ে ফিরিয়ে এক নাগারে বলতে থাকে, হাসো তো সুখ, আমি গুনে রেখেছি তুমি অনেক দিন হলো হাসো না। ইউ নো হোয়াট, ডিম্পল কুইন হাসলে তোমার মতো প্রিটি দেখায়। না হেসে তখন গম্ভীর থাকা যায় না সুখের। বাড়ির প্রতিটি সদস্যই তাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টায় নিমজ্জিত, এমনকি হানিফা বেগমও বাদ পড়ে না। সুখকে কাছে রেখে খুব আদর করে বলেন, নাতনি এদিকে আয়, চুলগুলো তো শুকায়া বাঁশপাতার মতো হয়ে গেছে। আমি তেল দিয়ে কাপা কাপা হাতে আশ্রয় দিই। সুখের ঝরঝরে চুল এখন পিঠ চড়ে বেড়ায়, কিন্তু আগের মতো এখানে দৈর্ঘ্য হয়নি। জিম করে ফিরেছে বর্ণ, গায়ে একটা হাতা কাটা শুভ্র গেঞ্জি, ঘামে ভিজে জবজবে। তোয়ালে ঘাড় মুছতে মুছতে পুলের সামনে এসে গার্ডেনে চোখ পড়তেই নজর স্থির। ফুলকে দেখা যাচ্ছে। বর্ণ আজকাল ভাবে ফুল নামটা খুব শীঘ্রই চেঞ্জ করতে হবে। মেয়েটা এখন ফুলের মতো কোমল নেই, তবে স্নিগ্ধ, সদ্য ফোটা পুষ্পের মতো আদলখানি কেমন। কিন্তু চরিত্রটা ফুলের সাথে যাচ্ছে না। বর্ণের চেয়ে 1 কাঠি উপরে গিয়ে তার চেয়েও নিষ্ঠুর রানী হচ্ছে দিনকে দিন। বাড়ির প্রত্যেকের সাথে তার ভীষণ ভাব, অথচ বর্ণকে দেখা মাত্রই ভয়ার্ত মুখে কার আঁচলে আশ্রয় নেবে কুল কিনারা পায় না। ছলনাময়ী, অসভ্য। কি হচ্ছে এখানে? রুস্মিতার আবার বর্ণর ডাই হার্ট ফ্যান। মেয়েটা চকচকে চোখে জবাব করে, সুখ মুড়ি মাখা বানিয়েছে আর আমরা এনজয় করছি। তুমিও এসো ভাইয়া, টেস্ট করে দেখো। মেয়েটা আসলে জানেই না কে বানিয়েছে। বেখেয়ালে তুফার কথাটাই মনে গেঁথে গেছে। বর্ণ সজোরে ওপর নিচ মাথা ঝাঁকিয়ে এগিয়ে এলো। সুখ বানিয়েছে যখন টেস্ট তো করতেই হয়। সুখের পাশে খালি চেয়ারে বেহায়ার মতো ধপ করে বসলো বর্ণ। পারফিউমের কড়া ঘ্রাণ মোমো করছে। রশ্মিতা গালে হাত দিয়ে চেয়ে রয়। ভাইয়াটা কত হ্যান্ডসাম, এমন একটা জীবনসঙ্গী পেলে লাইফ পরিপূর্ণ। তবে ভাইয়ার কাছে গিয়ে এসব বলার কলিজা নেই। বছর খানেক আগে যেই দাঁত নড়বড়ে হয়ে যাওয়া থাপ্পড়টা খেয়েছিল, এখনও রোজ মনে পড়ে 2বার করে।
বর্ণ মনে করে মুড়ি মাখা, ফুচকা, আইসক্রিম, চকলেট এসব মেয়েদের সম্পদ। এসব কেন সে মুখে তুলছে কিনা সন্দেহ। আজ মুখে দিল। বাটিতে এক্সট্রা চামচ থাকার পরেও সুখের হাতের চামচখানা নির্বিকার ভঙ্গিতে কেড়ে নিয়ে একবার মুখে দিয়ে চোখ কুঁচকে নিল। এটা কোনো খাবার হলো? না লবণের ঠিক আছে, না মরিচ, না আছে সর্ষের ঘ্রাণ, না আছে সুখকে খ্যাপানোর উদ্দেশ্যে বিরক্তি ঝেড়ে যাচ্ছে, তাই বলে গেল বর্ণ। এদিকে তুহফা বেচারি মন ক্ষুণ্ণ চোখে চিনচিন করে ওঠে। ইউটিউব দেখে ঘন্টাখানিক সময় ব্যয় করে মুড়ি মাখা বানানোর এমন জঘন্য রিভিউ। ভাইয়া কি? বড্ড বিরক্ত দেখালো বর্ণকে। তুফা নিচু গলায় বলল চোখ নামিয়ে, এটা আমি বানিয়েছি, এই প্রথম। ভ্রু গুটিয়ে বর্ণ ফট করে চোখ তুলল। আর চোখে সুখকে দেখে বুঝলো মেয়েটা দাঁত চেপে শক্ত চোখে তার দিকেই চেয়ে। অথচ মিরাক্কল ঘটবে তখন, যখন বর্ণ সরাসরি তার চোখে চোখ রাখবে। আর অমনি মেয়েটার মনে দুনিয়ার শঙ্কা জেগে বসবে এবং আতকে উঠে নিজেকে গুটিয়ে নেবে। ধরতে হবে আজ শক্তপোক্ত হাতে। ওহ! ঠোঁট গোল করে শ্বাস ফেলে পুনরায় সুখের হাতে জোরপূর্বক চামচ ঠেসে দিল। সুখ হাত স্থির করে রেখেছে, নিতে চাইল না। বর্ণ ছোট দীর্ঘশ্বাসের শব্দ শুনে নুরার মতো তোহফাও বলতে ইচ্ছে হলো, শুধু ওহ কেন? এত মজাদার হওয়ার পর এমন বাজে রিভিউ? আমার জিনিস এখনই আমায় ফেরত দাও। বর্ণ চলে গেল ঠিকই, তবে বোনেদের মনে উচ্ছ্বাস গেঁথে দিল একরাশ। আজ সকলে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবে বলেছে সে। সুখ যাবে না বলেও রুস্মিতা কিংবা তোহফা মানবে না, কারণ বর্ণ বলে দিয়েছে ভাই বোনেদের মধ্যে কেউ যদি বাদ পড়ে যায় তবে ঘুরতে যাওয়া ক্যান্সেল। এমন অফার ক্যান্সেল করতে দেয়া যায়? বাড়ি থেকে চেঁচামেচি ভেসে আসছে। বেশিরভাগ আওয়াজ রাজভীর হলো রুস্মিতার ছোট ভাই। অফরোর পিঠাপিঠি। মেয়েরা সব ছুটে গেল দ্রুত কদমে। নুরা দুহাতে বীরের মাথার চুল খামচে ধরে কাপড় কাচার মতো ঝাঁকিয়ে চলেছে। দাঁতে দাঁত চেপে কি যেন বলছে। বীরটা মেকি ব্যথাতুর মুখশ্রীতে খালামণিকে ডাকছে। আইজা রান্নাঘর থেকে ছুটে এলেন। নুরা ছাড়ো ওকে, কি করছো? ব্যথা পাচ্ছে ভাইয়া। আদর করছি না আমি? ফোনে চোখ রেখে অভ্র বলল, কারো কথা কানে তুলিস না পাকড়ি, এভাবে ওর চুলে ঝুলে থাক। মায়ের ধমকে অভ্র চুপ হয়ে গেলেও নুরা বীরের চুল ঝাঁকাতেই আছে, কিন্তু বীর ছাড়া পাওয়ার কোনো চেষ্টাই করছে না। আইজা দ্রুত এগিয়ে গেলেন। নুরা ছাড়তে বলেছি আমি। মার খাওনি এখনো? আজ ওর চুল সব ছিঁড়ে কাকের বাসা বানাবো। কি অপরাধ ওর? রুস্মিতা জানতে চাইল। নুরা উত্তর দেয় ক্ষিপ্র মেজাজে, ও আমার চোখে চোখ রেখে বলেছে আমি নাকি দেখতে বনবিড়ালিনীর মতো, যখন তখন মানুষ খামছে দিই। খোলা পৃথিবীতে ছেড়ে দেওয়া মানুষদের জন্য বিপজ্জনক, তাই চিড়াখানায় রেখে আসা উচিত। একযোগে হু হু হাসির কয়েকটি সমন্বিত স্বর কর্ণকোঠরে পৌঁছতেই হাত স্থির হলো তার। চোখ ঘুরিয়ে দেখল সকলেই হাসছে, কেউ শব্দ করে, কেউ ঠোঁট টিপে। মনে হলো সবাই তাকে হেয় করে অপমানিত করছে। দুঃখে অপমানে জর্জরিত হয়ে সইতে না পেরে আচমকা ভ্যাভে কেঁদে ওঠে সোফা থেকে। ঝটপট ফ্লোরে নেমে হাত পা ছুঁড়ে কান্না লাগিয়ে দিল মেয়েটা। কেউ ভালোবাসে না আমায়। পরবর্তীতে কারো সান্ত্বনা গ্রহণযোগ্যতা পেল না নুরার কাছে। হচ্ছে কি এখানে? নূর ফ্লোরে বসে কাঁদছে কেন? আইজাকে বলল কেউ। হাতের উল্টো পিঠে নুরার চোখ মুছে সেদিকে চেয়ে ঠোঁট উল্টে পুনরায় কেঁদে উঠল। বর্ণ, ও আমার চুল টেনে মেরেছে আর বাকি সবাই মজা লুপেছে।